আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি আফসানা সুরাইয়া। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলে ৬০ কাঠা প্লট বরাদ্দ নেয় পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এছাড়া রেহানা জয়সহ পরিবারের ৫ সদস্য ও রাজুক কর্মকর্তা সহ ১৬ জনকে আসামি করা হয়েছে এই মামলায়। অনিয়মের স্পষ্ট প্রমাণ পাওয়ার কথা জানিয়েছেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন। অর্ণ গফুরার রিপোর্টে বিস্তারিত। গেল ২৬ ডিসেম্বর পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগ অনুসন্ধান শুরু করে দুদক। সেখানে উঠে আসে শেখ হাসিনার বিশেষ নির্দেশে রাজুক কর্মকর্তাদের যোগসাজশে ২৭ সেক্টরের কূটনৈতিক জোনের ২০৩ নম্বর রোডে ৬০ কাঠার ৬টি প্লট বরাদ্দ দেয়া হয়। শেখ হাসিনা ছাড়াও ১০ কাঠা করে বরাদ্দ পাওয়া এ তালিকায় আছেন শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল, রেদওয়ান মুজিব সিদ্দিকী ববি ও আজমিনা সিদ্দিকী। রাজুকের এখতিয়ারাধীন এলাকায় বাড়ি বা ফ্ল্যাট বা আবাসন সুবিধা থাকার পরও তা গোপন করে পূর্বাচল নতুন শহর আবাসন প্রকল্পে প্লট বরাদ্দ সংক্রান্ত আইন, বিধি ও নীতিমালা ও আইনানুগ পদ্ধতি লঙ্ঘনপূর্বক রেজিস্ট্রেশন মূলে প্লট গ্রহণ করার অপরাধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫-২ ধারায় আজ একটি মামলা রুজু করা হয়েছে। ভারতে পালিয়ে যাওয়ার পর প্রকাশ হতে থাকে শেখ হাসিনা ও স্বজনদের একের পর এক দুর্নীতির খতিয়ান। বাকিগুলো সম্পর্কেও আপনারা তথ্যাদি পাবেন। আমাদের এই সংক্রান্ত অনুসন্ধান শেষ পর্যায়ে আছে। এখানে আরও কারো সম্পৃক্ততা আছে বা আরও সম্পৃক্ততা তিনি পান, তাহলে তাদেরকেও এই মামলায় অন্তর্ভুক্ত করা হবে। এর আগে শেখ হাসিনা ও রেহানা পরিবারের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পে ৮০,০০০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে ৫ সদস্যের দল গঠন করে দুদক। সেই দলকেই নতুন করে আসা $৩০০ মিলিয়ন পাচারের অভিযোগ অনুসন্ধানের নির্দেশ দিয়েছে কমিশন। অরণ্য গফুর, আরটিভি, ঢাকা। যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করতে প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির প্রধান কেমি ব্যাডেনজ। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রায় ৪০০ কোটি মার্কিন ডলার আত্মসাতের অভিযোগে তার এবং পরিবারের ৪ সদস্যের বিরুদ্ধে তদন্ত চলছে। এই অবস্থায় দুর্নীতির দায়ে মন্ত্রিত্ব ছাড়তেও ক্রমবর্ধমান চাপ রয়েছে টিউলিপের ওপর। এর আগে আওয়ামী লীগ এমপিকে নিয়ে বিনামূল্যে ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ দেখারও অভিযোগ উঠেছে টিউলিপের বিরুদ্ধে। এদিকে যুক্তরাজ্যের সিটি মিনিস্টার শেখ রেহানার মেয়ে টিউলিপকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মূলত টিউলিপ ও তার পরিবার শেখ হাসিনার স্বৈরাচারী শাসনামলে অবৈধ সম্পত্তি ভোগ করায় এ কথা বলেন তিনি। প্রভাবশালী ব্রিটিশ সংবাদ মাধ্যম সানডে টাইমসকে দেয়া সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, লন্ডনে টিউলিপ সিদ্দিকের সম্পত্তির বিষয়ে তদন্ত হওয়া উচিত এবং অপরাধ প্রমাণ হলে তাকে বিচারের জন্য বাংলাদেশে ফেরত পাঠানো উচিত। বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের শক্ত অবস্থানের কারণে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছে ভারত। সচিবালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী একথা জানান। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার সুযোগ দেয় ২০১০ থেকে ২০২৩ সাল পর্যন্ত ভারত সীমান্তে কিছু অসম কাজ করেছে, যা উচিত হয়নি। এদিকে সীমান্ত ইস্যুতে ভারতীয় হাইকমিশনারকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিস্তারিত বিলাল হোসেনের রিপোর্টে। সম্প্রতি নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, লালমনিরহাট সীমান্তে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিজিবি ও স্থানীয় মানুষের বাধায় বেড়া নির্মাণ বন্ধ করতে বাধ্য হলেও দুদেশের সীমান্তে উত্তেজনা দেখা দেয়। এমন বাস্তবতায় সচিবালয়ে বাংলাদেশ ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, সীমান্তের ৫ স্থানে ভারতের বহির্ভূত বেড়া নির্মাণ ঠেকিয়েছে বিজিবি। চাঁপাইনবাবগঞ্জে একটা ৩ বিঘা করিডোরের ওখানে, নওগাঁয় একটা পত্নীতলার ওখানে একটা আছে, আর লালমনিরহাটে এই জায়গাগুলিতেও কিন্তু এই রিসেন্টলি একটুখানি সমস্যা দেখা দিছে। বিজিবির সাথে আমাদের জনগণ খুব শক্ত অবস্থান নেওয়ায় এরা কিন্তু অন্যান্য জায়গা থেকে
কাজ তারা বন্ধ করতে বাধ্য হয়েছে। উপদেষ্টা জানান, বিগত আমলে আওয়ামী লীগ সরকার সুযোগ দেয় 160টি স্থানে কাঁটাতারের বেড়া দিয়েছে ভারত, যার 78টিতেই ঝামেলা রয়েছে। 2010 সাল থেকে 2023 সালের ভিতরে আগের সরকার এখানে কিছু কিছু জায়গায় তারা ইন রাইটেন তারা লিখিত দিয়ে গেছে, এই জায়গায় এটা করতে পারবা, এই জায়গায় এটা করতে পারবা, বাট যেগুলি তাদের দেওয়াটা উচিত হয় নাই। সীমান্ত ইস্যু নিয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় বার্মাকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র সচিবের সাথে প্রায় ঘণ্টাখানেক বৈঠক শেষে ভারতীয় দূত বলেন, সীমান্ত নিরাপত্তায় দুদেশের মধ্যে বোঝাপড়া থাকতে হবে। সীমান্ত অপরাধীন রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ, যাতে করে চোরাচালানো অপরাধীদের চলাচল রোধ করা সম্ভব হয়। নিরাপত্তার জন্য সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার ক্ষেত্রে দুই দেশের মধ্যে সমঝোতা আছে। সীমান্ত রক্ষা বাহিনীগুলো নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করে চলেছে। আশা করি যে সমঝোতা হয়েছে তা বাস্তবায়ন হবে। সীমান্তে অপরাধ দমনের চ্যালেঞ্জ মোকাবেলায় উভয় পক্ষের মধ্যে আলোচনা হয়েছে বলে জানান প্রণয় বার্মা। বিল্লাল হোসেন, RTV, ঢাকা। অন্তর্বর্তী সরকার দেশের ইতিহাসে সেরা এক নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে নিযুক্ত নরওয়ে রাষ্ট্রদূত হ্যাকন অ্যারল্ড গুলব্রান্ডসনের সঙ্গে সাক্ষাৎকালে তার কাছে এই পরিকল্পনার কথা ব্যক্ত করেন তিনি। এই নির্বাচন দেশের গণতন্ত্রের জন্য একটি ঐতিহাসিক দলিল হয়ে থাকবে বলেও আশা তার। বিস্তারিত দেখুন মাইদুর রহমান রুবেলের রিপোর্টে। রাজনৈতিক দলগুলোর যখন চাওয়া জাতীয় নির্বাচন, ঠিক সেই সময় যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন নরওয়ের রাষ্ট্রদূত। আগামীতে দেশের সাধারণ নির্বাচন ইতিহাসের সেরা এবং ঐতিহাসিক করার পরিকল্পনার কথা জানান প্রধান উপদেষ্টা। পরে রাষ্ট্রদূতকে বাংলাদেশে আরও বিনিয়োগ করার আহ্বান জানান ডক্টর ইউনূস। অত্যাধিক প্রয়োজনীয় সংস্কার এবং অবাধ ও সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচনের জন্য নরওয়ের প্রধানমন্ত্রীর দৃঢ় সমর্থন থাকবে বলেও জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত। বলেন, জাহাজ রিসাইক্লিং শিল্প এবং সবুজ জ্বালানি পরিবর্তনে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী নরওয়ে। এদিকে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রেস সচিব বলেন, ভেঙে পড়া অর্থনীতি থেকে ঘুরে দাঁড়ানোর জন্যই ভ্যাট বাড়ছে। অজনপ্রিয় অর্থ আমি কোনো কোশ্চেনই দেখছি না, অজনপ্রিয়, বরঞ্চ সরকার বাংলাদেশের ফিনান্সিয়াল হেলথ যাতে ঠিক থাকে সেটার দিকে সরকার লক্ষ্য রাখছে। এবং আমারই মনে হয় যে এটা সাংবাদিকদের কর্তব্য এই বিষয়টা মানুষকে আরো বোঝানো, যে আসলে কেন করেছেন, প্রেক্ষাপটটা কি, এটা জানানোটা খুব, আমার মনে হয় যে এটা আমাদের সবারই কর্তব্য। আমরা অনেক পপুলিস্ট কথা বলতে পারি, কিন্তু পপুলিস্ট হওয়ার চেয়েও আমার মনে হয় যে রিয়ালিটিটা কি, আপনি যেই ধরনের একটা ভঙ্গুর অর্থনীতি রেখে গেছে। যারা টাকা চুরি কিংবা পাচার করেছে তাদের বিরুদ্ধে কঠোর সরকার। যেসব দেশে পাচার হয়েছে তাদের সাথে যোগাযোগ করছে বাংলাদেশ। পাচারকৃত টাকা ফেরত আনার চেষ্টাও করছে সরকার। কিভাবে টাকাটা গিয়েছে, কিভাবে চুরিটা হয়েছে এবং চুরির পরে টাকার যে ট্রেলটা, এটাকে বের করে কোথায় এটা নিয়ে গেছে, যে সমস্ত জায়গায় চলে গেছে, সেটা যেই দেশই হোক তাদের সাথে আমরা কন্ট্যাক্ট করছি, তাদের সাথে আমরা জানাচ্ছি যে আমরা সাসপেক্ট করছি তোমার এখানে টাকাটা চলে গেছে, তুমি আমাদেরকে কোঅপারেট করো, এবং আমরা ওভারওয়েলমিং সাপোর্ট সবার কাছ থেকে পাচ্ছি। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে ভোটের বিকল্প নেই জানিয়ে এই বছরের মধ্যেই জাতীয় নির্বাচন চায় বিএনপি। ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বিএনপি মহাসচিবের বৈঠক শেষে একথা জানান দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রিপোর্ট করছেন জাহিদ রহমান। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা করেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, নির্বাচনী রোডম্যাপ নিয়ে আলোচনা হয়েছে। আমাদের পক্ষ থেকে যেটা আমরা সবসময় বলে আসছি, এই বছরের মধ্যে নির্বাচন সম্পন্ন হওয়া অত্যন্ত জরুরি এবং অন্য কোনো ভাবনা দিকে না গিয়ে সরাসরি জাতীয় নির্বাচনের দিকে গিয়ে দেশের আগামী দিনে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখেন। একই স্থানে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে বিএনপির লিয়াজু কমিটির সঙ্গে বৈঠক করে যুগপৎ আন্দোলনের শরিক দল লেবার পার্টির নেতারা। জাহিদ রহমান, RTV, ঢাকা।
5 আগস্ট রাজধানীর চাংখারপুলে নির্বিচারে গুলি চালিয়ে 5 ছাত্র জনতাকে হত্যার ঘটনায় অভিযুক্ত কনস্টেবল সুজন হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকালে বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর BM সুলতান মাহমুদ। সুজনের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। শাহবাগ থানায় দায়ের করা এই মামলায় 1 জানুয়ারি সুজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 23 জানুয়ারি এই মামলার তদন্ত প্রতিবেদন জমার দিন ধার্য করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে মিছিল মিটিং করছিলেন, তাদের বিরুদ্ধে উৎফুল্ল অবস্থায় গুলি করছিলেন এবং খুব ঠান্ডা মাথায় গুলি করার পর তিনি আবার খুব আরাম আয়েশ করে মাথায় হাত দিয়ে খুব একটা ভাবভঙ্গি নিয়ে আবার গুলি করতেন। 7 জনকে হত্যা করেছেন এবং তার যে গেস্টার পোস্টার ছিল তাতে দেখা যাচ্ছে মনে হচ্ছে তিনি এটাকে পার্সোনালি নিয়েছেন। বিডিআর বিদ্রোহের ন্যায় বিচার করতে না পারলে আরেকটি অভ্যুত্থান ঘটবে বলে হুঁশিয়ার করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে চাকরিচ্যুত বিডিআর সদস্য ও কারাবন্দী বিডিআর পরিবারের সদস্যদের মানববন্ধনে তিনি কথা বলেন। অন্যদিকে 3 দফা দাবিতে দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন সমাবেশ করেছে বিডিআর কল্যাণ পরিষদ। বিস্তারিত নুসরাত জাহান সিনথির রিপোর্টে। পিলখানা হত্যাকাণ্ড মামলায় নিরপরাধ বিডিআরদের মুক্তি ও মিথ্যা মামলা বাতিল সহ 3 দফার দাবিতে সারা দেশে মানববন্ধন সমাবেশ করেছে বিডিআর কল্যাণ পরিষদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিম সরকারের নেতৃত্বে মানববন্ধন হয়। এ সময় তিনি বলেন, বিডিআর বৈষম্যের ন্যায় বিচার করতে না পারলে দেশে আরেকটি গণঅভ্যুত্থান ঘটবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক একটি কমিশন গঠন করা হয়েছে, যার কার্যপরিধির 2 ধারা যুক্ত করে বলা হয়েছে, যারা দোষী সাব্যস্ত হয়েছে তারা দোষী থাকবে, তাহলে পুনর্তদন্ত করে কি লাভ। অন্যদিকে বিভাগীয় নগরী রংপুরে মানববন্ধন সমাবেশ করে বিডিআর কল্যাণ পরিষদ। এ সময় হত্যা মামলার পুনর্তদন্ত, ন্যায় বিচার নিশ্চিত এবং কারাবন্দীদের মুক্তি সহ 3 দফা দাবি জানান পরিবারের সদস্যরা। ক্ষতিপূরণ সহ চাকুরিতে পুনর্বহাল ও তদন্ত সাপেক্ষে নির্দোষ বিডিআর সদস্যদেরকে মুক্তির দাবিতে বরিশালেও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ময়মনসিংহে পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত সত্য উদ্ঘাটন, সুষ্ঠু বিচার, নির্দোষ বিডিআর সদস্যদের মুক্তি সহ নানা দাবিতে মানববন্ধন হয়েছে। বিডিআর কল্যাণ পরিষদ দিনাজপুর জেলা শাখার আয়োজনে প্রেস ক্লাবের সামনে 3 দফা দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। গাজীপুরে চাকুরিচ্যুত জেলবন্দী বিডিআর পরিবারের সদস্যরা মানববন্ধন করে এই হত্যাকাণ্ডের নেপথ্যের নায়কদের শাস্তি নিশ্চিত করা সহ নানা দাবি জানান। এছাড়াও একই দাবিতে ঝালকাঠি, যশোর, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, মেহেরপুর, হিলি, জয়পুরহাট, নেত্রকোনা সহ বিভিন্ন জায়গায় মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়। নুসরাত জাহান সিনথি, RTV। লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তারেক রহমান। শনিবার স্থানীয় সময় বিকেলে লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন খালেদা জিয়াকে দেখতে আসেন। এ সময় তার সাথে ছিলেন তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান। দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস লন্ডন ক্লিনিকে বেগম খালেদা জিয়াকে দেখে এসে জানান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের অবস্থা জানতে চেয়েছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। পরিবারের সদস্যদের কাছে পেয়ে তিনি মানসিকভাবে চাঙ্গা হয়েছেন বলেও জানান ডাক্তার জাহিদ। লন্ডন ক্লিনিক ও তার ব্যক্তিগত চিকিৎসকদের যৌথ সমন্বয়ে বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে। রাজনৈতিক কোনো কথা আমরা বলি নাই, তবে উনি আমাকে জিজ্ঞেস করেছেন দেশের বর্তমান অবস্থাটা কী আছে এখন। তো দেশের বর্তমান অবস্থা কী আছে এটা তো মাত্র আমি 2 দিন আগে আসছি, এখন এর মধ্যে খুব একটা পরিবর্তন হয় নাই। দেশে একটা নির্বাচনী কথাবার্তা হচ্ছে, এইটুকুই, আর কিছু বলার নেই ওনাকে। পরীক্ষা নিরীক্ষার পরবর্তীতে ওনার চিকিৎসার মধ্যে গতকাল বিকেল থেকে কিছু পরিবর্তন আনা হয়েছে, শারীরিকভাবে ওনাকে আরও সুস্থ রাখার জন্য এবং তার সুস্থতা যাতে এত দ্রুত হয়
সেসব বিষয়ের দিকে খেয়াল রেখে আমাদের চিকিৎসকদের সাথে পরামর্শক্রমে এবং ওনাদের নিজস্ব যে গাইডলাইন, নিজস্ব যে প্রোটোকল লন্ডন ক্লিনিকের, সেই অনুযায়ী ওনার চিকিৎসা ওনারা চালিয়ে যাচ্ছেন। সব ধরনের কোমল পানীয় ও ইলেকট্রোলাইট ড্রিঙ্কস পণ্যের উপর আরোপিত সম্পূরক শুল্ক ও অন্যান্য ডিউটি বৃদ্ধির কারণে ব্যবসায় নেতিবাচক প্রভাব নিয়ে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ বেভারেজ ম্যানুফ্যাকচারার্স। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এই সম্মেলনের আয়োজন করে তারা। অতি সম্প্রতি সম্পূরক শুল্ক বৃদ্ধি করায় বেভারেজ শিল্পক্ষেত্রের উদ্যোক্তারা ব্যাপক হতাশা ব্যক্ত করেন। অর্থনৈতিক মন্দার বাজারে পণ্যের মূল্য বৃদ্ধিতে ভোক্তা হারাতে পারে। এর ফলে বেভারেজ ইন্ডাস্ট্রি আরও সংকুচিত হবার পাশাপাশি কিছু কিছু কোম্পানি বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান তারা। সংবাদ সম্মেলনে আরোপিত বাড়তি শুল্ক প্রত্যাহার সহ এই খাতে সার্বিকভাবে সম্পূরক শুল্ক কমানোর জোর দাবি জানিয়েছেন দেশীয় ও বহুজাতিক বেভারেজ কোম্পানির প্রতিনিধিরা। নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। বাদ পড়েছেন লিটন দাস। জায়গা হয়নি বোলিংয়ে নিষিদ্ধ সাকিব ও 2 পেসার শরীফুল এবং হাসান মাহমুদেরও। টপ অর্ডারে সৌম্য, তানজিদ তামিমের পাশাপাশি ইমনের ওপর ভরসা রাখছে টিম ম্যানেজমেন্ট। বিস্তারিত দেখুন রাফি আমিনের রিপোর্টে। বিদায় আগেই নিশ্চিত করেছেন তামিম ইকবাল। বোলিং নিষেধাজ্ঞায় সাকিবও ছিলেন হিসেবের বাইরে। ধোঁয়াশা ছিল লিটনকে নিয়ে, অবশেষে অফ ফর্মে থাকা এই ওপেনারকে বাইরে রেখেই ঘোষণা করা হলো 15 সদস্যের দল। লিটনের আউট অফ ফর্ম, একটা ব্যাটসম্যান দীর্ঘদিন ধরে এই একই ফর্মেটে রানের তীব্র খরায় ভুগছে। আউটের প্যাটার্নগুলো অনেকটা একই রকম। অধিনায়ক শান্তর সাথে টপ অর্ডারে টিম ম্যানেজমেন্টের ভরসার নাম সৌম্য, তানজিদ তামিম ও তরুণ ব্যাটার পারভেজ হোসেন ইমন। মিডল অর্ডারে তৌহিদ হৃদয়, জাকের আলী ছাড়াও অভিজ্ঞ 2 কান্ডারি মুশফিক ও রিয়াদে ভরসা বিসিবির। এছাড়া সলিড অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের সাথে আছেন রিশাদ, আছেন জেনুইন স্পিনার নাসুম, আর 4 পেসার তাসকিন, তানজিম, সাকিব, নাহিদ রানার সঙ্গে আছেন মুস্তাফিজ। তবে চোট আর ছন্দহীনতায় জায়গা হয়নি শরীফুলের। শরীফুলকে আপনি জানেন যে কানাডাতে তিনি যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে গিয়েছিলেন, সেখান থেকে তিনি একটা ইনজুরি ক্যারি করে নিয়ে এসেছিলেন। শর্টার স্পেলে মেডিকেল কমিটির পরামর্শ মতো তিনি বোলিং করেছেন। কোচ এবং খেলোয়াড় এবং আমাদের পর্যবেক্ষণে মনে হয়েছে তাকে ঠিক সাবলীল মনে হয়নি। আগামী 19 ফেব্রুয়ারি থেকে 9 মার্চ পাকিস্তান ও আরব আমিরাতে হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হবে এবারের আসর, যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। আমাদের তো ভরসা করতে হবে যে আমাদের বেস্ট পসিবল কারা আছে। রাফি আমিন, RTV। দর্শক, রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।